হচ্ছে আমাদের রিভিজিটিং মার্কস ইন দ্য 21st সেঞ্চুরি। সেটা হলো বলা যেতে পারে যে মার্কসকে ফিরে দেখা 21 শতকে। স্যার আমি ঠিক বললাম তো? সুরেন্দ্রনাথ বলেছে? ও আচ্ছা, আমার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানের, এটা আমি বুঝতে ভুল করেছিলাম, আমি মার্জনা চাইছি। আমার সহবক্তা বিশিষ্ট পরিবেশ চিন্তক মাননীয় অরুণেন্দু বন্দ্যোপাধ্যায়, ওর নামটা আমার কাছে অনেক দিনের চেনা পরিচিত, কিন্তু এই প্রথম ওর বক্তব্য শুনলাম। এবং সত্যি কথা বলতে কি, আমি ব্যক্তিগতভাবে এত সমৃদ্ধ হলাম যে আমি ভাবছিলাম যে এর পরে আমার কিছু বলাটা আপনাদের কিরকম লাগবে, কারণ আমার বিষয়টা তো একেবারে অন্যরকম। কিন্তু যেহেতু কথা দিয়েছি এবং ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে, সেই জন্য তো এটা বলতেই হয়। যদি এখানে একটা কথা বলা দরকার, এটা আমার বলার কোনো, সত্যি কথা বলতে কি, কোনো অধিকারও নেই, আমার সেই যোগ্যতাও নেই। এটা আপনি করতে পারেন। মানে মার্কসের কিন্তু এই পরিবেশ চিন্তা নিয়ে সাম্প্রতিক কালে অনেকে এই নিয়ে কাজকর্ম করেছে, ভাবনা চিন্তা করেছে। মানে এরকম ধরনের হয়তো একটা বিষয় বললে ওনার বক্তব্যের সঙ্গে সঙ্গতি থাকে, কিন্তু আমি তো একেবারে একটা অন্য জায়গায় একটু, কারণ আমাকে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে যে আজকে যার নামে আপনারা এই স্মারক বক্তৃতার ব্যবস্থা করেছেন, ওনার একটা মার্কস প্রীতি ছিল, যেটা আমাকে বলা হয়। তো আমি তার জন্যই খানিকটা উৎসাহিত হয়ে বলতে পারেন, আর কিছুটা মার্কস নাড়াচাড়া করার মানে সুযোগ হয়েছে। এই জন্যে এই কথাটা বলা যে মার্কসে আমরা আজকে নতুন ভাবে করে দেখবো, বা কেন দেখবো। তো এইটে বলতে গিয়ে আমি প্রথমে দুটো কথা একটু বলি আপনাদের কাছে, খুব সংক্ষেপে, খুব বড় করে তো বলার কোনো সুযোগ নেই। তা প্রথম কথাটা হচ্ছে যে ইদানিংকালে একটা বক্তব্য মার্কস সম্পর্কে রাখা হচ্ছে, এবং সেই বক্তব্যটা কিন্তু আমরা চিরকাল যেটা ভাবতাম যে মার্কসের বিরুদ্ধে বা মার্কসের সমালোচনা যারা করেন, মার্কসের পক্ষে যারা কথা বলেন, তারা সবাই ভীষণ রকমের একটা দক্ষিণপন্থী, তারা ভীষণ মার্কস বিরোধী, তারা কেউই বামপন্থী নন, তারাই মার্কসের সমালোচনা করে। এটা আমাদের একটা চিরকালের ধারণা ছিল। কিন্তু ইদানিং কালে কিন্তু বামপন্থী মহলেও একটা বড় সমালোচনা মার্কসের করা হচ্ছে, যে মার্কসের বক্তব্যের মধ্যে প্রচুর গন্ডগোলের ব্যাপার ছিল, এবং মার্কসকে ওইরকম ভাবে একটা মানে মানে একটা বিগ্রহ প্রতিষ্ঠা করা মার্কসের নামে, মানে মার্কস পুজো, এই জায়গাগুলো আমাদের নতুন করে ভাবতে হবে। এবং মার্কসের প্রচুর সমালোচনা সেখানে করা হচ্ছে। কি সমালোচনা, আমি সেটা পরে আসছি। এটা একটা ভাবনা। আরেকটা ভাবনা করা আছে, সে ভাবনাটাও ইদানিং কালে খুব জোরদার হয়েছে। ইদানিং কালে বলতে আমি বলবো যে এই ভাবনাটা খুব সম্প্রতি, মানে ধরুন গত হয়তো খুব বেশি হলে 10 বছর, তা বেশি। সেই ভাবনাটা হচ্ছে যে একেবারে উল্টো। সেটা হচ্ছে মার্কস এখন প্রবলভাবে প্রাসঙ্গিক, কিন্তু প্রবলভাবে প্রাসঙ্গিক যদি হতে হয় তাহলে
আমরা এতকাল মার্ক্সকে যেভাবে দেখেছি, যেভাবে ভেবেছি, সেই ভাবনা চিন্তাটা ওইভাবে করলে কিন্তু হবে। আমাদের একেবারেই অন্যভাবে, একেবারেই নতুনভাবে মার্ক্সকে ভাবতে হবে। এখন এই দুটো যে বক্তব্য, এই দুটো বক্তব্য একটু যদি আমরা খতিয়ে দেখি, যে তাদের যুক্তিগুলো, প্রথম যে বক্তব্যটা, অর্থাৎ যেখানে বলা হচ্ছে যে মার্ক্সের মধ্যে প্রচুর গন্ডগোল, শুধু নয়, তারা বলছেন যে মার্ক্সকে আমাদের খারিজ করতে হবে। এবং আমাদের বলতে আমরা মানে কার, এখানে মূলত বলা হচ্ছে যে অপশ্চিমী যেসব দেশ, অর্থাৎ এই যে আমরা যেটাকে তৃতীয় বিশ্ব বলি, অর্থাৎ কিনা মানে কালা দ্বীপের যে দেশ, যারা সাহেব সুগর হয়ে যায়, অর্থাৎ এই এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এইসব দেশে যারা এক সময় যেগুলো উপনিবেশ ছিল, প্রায় উপনিবেশ, আধা উপনিবেশ, এইসব দেশের সমাজ, এইসব দেশের বলতে পারেন রাষ্ট্র ব্যবস্থা, এইসব দেশের সংস্কৃতি, এইসবের বিশ্লেষণের জন্য আমরা অনেক চিরকাল মার্ক্সকে স্মরণ করেছি, মার্ক্সবাদকে স্মরণ করেছি, প্রচুর বড় বড় বই লেখা হয়েছে ইত্যাদি। বলছে এইসব যদি এখন বাতিল করে দেওয়া উচিত, এই মার্ক্সের এখানে যুক্তি করতে। এখন কেন এই যুক্তিটা দেওয়া হচ্ছে? এর পেছনে একটা খুব বড় যুক্তি দেওয়া হচ্ছে যে মার্ক্সের লেখাপত্রের মধ্যে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে উনি ছিলেন আসলে এক কথায় ভীষণ রকমের ইউরোপ কেন্দ্রিক, এটাকে ইংরেজিতে বলা হচ্ছে ইউরোসেন্ট্রিজম। মার্ক্সের যে ভাবনা চিন্তা, মার্ক্সের যে মনন, সেটা ছিল ভয়ঙ্কর রকমের ইউরোপ কেন্দ্রিক। উনি ইউরোপের চোখ দিয়ে এই অইউরোপীয় দেশগুলোকে দেখেছেন, প্রতীচ্যের চোখ দিয়ে উনি প্রাচ্যকে দেখেছেন, এবং যার ফলে ওই প্রতীচ্য কেন্দ্রিক যে ভাবনা চিন্তা, যেখানে মনে হয় যে ইউরোপই শ্রেষ্ঠ, ইউরোপের ভাবনাটাই, সেটাই হচ্ছে ওর রেফারেন্স পয়েন্ট, ইউরোপের ভাবনাটাই হচ্ছে ওর যাত্রা বিন্দু। ফলে ওই রকম একটা লেন্স দিয়ে চশমা এটা যদি দেখি, তাহলে এই দেশগুলোর যে বৈশিষ্ট্য, এই দেশগুলোর যে বিশিষ্টতা, এইসব দেশগুলোর যে একটা সম্পূর্ণ নিজস্বতা, এগুলো ওর চোখে কখনো ধরা পড়ে। ফলে উনি ভীষণ রকমের পক্ষপাত দুষ্ট, এবং এক কথায় বলা যেতে পারে যে এক ধরনের, এই কথাটা ব্যবহার করেন না, কিন্তু বলতে পারেন যে এক রকমের একটা যাত্রাভিমান, এক ধরনের একটা মানে কি বলবো, মানে রেসিস্ট কথাটা তোরা ব্যবহার করছে, কিন্তু অনেকটা ওই রকমই ব্যাপার। ফলে আমাদের আর এই মার্ক্স নিয়ে আর ভাবনা চিন্তা করছে। সাম্প্রতিককালে একটা বিশেষ বিষয় খুব বড় করে আলোচনা করা হচ্ছে, সব দেশেই পড়ানো হয়, আমাদের দেশেও পড়ানো হয়, উত্তর উপনিবেশবাদ বলে, ওরিয়েন্টালিজম, তো পোস্ট কলোনিয়ালিজম, ওরিয়েন্টালিজম, যাই হোক সেসব ব্যাপারে কিন্তু আমি ঢুকছি না। এগুলো হচ্ছে তারই একটা ফলশ্রুতি। এই হচ্ছে মার্ক্সকে নিয়ে যারা খারিজ করে দিচ্ছে তারা। আর যারা খারিজ করছেন তাদের যে বক্তব্যটা, যারা নাকি মনে করছেন যে মার্ক্সের প্রত্যাবর্তনটাই প্রয়োজন, মানে মার্ক্সকে আমাদের নতুন করে দেখাতে হবে, এই যে বক্তব্য, সেই বক্তব্যটাকে তারা বুঝতে পারছে দুটো বক্তব্য একেবারে আলাদা, একেবারে একটা আরেকটার বিপরীত। তাদের বক্তব্যেরই বা ভিত্তিটা কি? তাদের বক্তব্যের পেছনে দুটো প্রশ্ন তারা তুলছে। তারা বলছেন যে আসলে গন্ডগোলটা হচ্ছে যে মার্ক্সকে যেভাবে আমরা এতকাল পড়েছি, যেভাবে পড়া হয়েছে, মার্ক্স পাঠ যেটাকে রিডিং মার্ক্স, সেখানেই একটা পদ্ধতিগত গন্ডগোল ছিল। এখন এই পদ্ধতিগত গন্ডগোলটা হওয়ার ফলে আমরা যেটা পড়েছি, এই পড়াটাই ভুল, ফলে আমাদের ইন্টারপ্রিটেশন ভুল। গন্ডগোলটা মার্ক্সের না, গন্ডগোলটা আমাদের, আমরাই বুঝতে পেরেছি কি করে তাকে পড়া দরকার, কি করে বুঝতে হবে। তো সেই পড়ার গন্ডগোলটা কোথাও একটু পরে আসছে, এটা হচ্ছে একটা সমস্যা। আরেকটা যে কথাটা, দ্বিতীয় যে কথাটা তারা বলছে সেটা হচ্ছে, এবং সেইটা ওরা বলছেন যে একটা বড় সমস্যা, একটা বড় কারণ, যে এই যে মার্ক্সকে খারিজ করে দেয়া বা
মার্কসের আর কোনো প্রয়োজন নেই, মার্কস অপ্রাসঙ্গিক, এইসব কথার পিছনে এটা একটা কারণ। সেটা কি? সেটা বলছেন যে আসলে সাধারণ মানুষের কাছে আছে। আজকে ধরুন মানে এই 2019-এ দাঁড়িয়ে আমরা যে এই আলোচনাটা করছি, এটাকে নিয়ে কিন্তু আপনি খুব বেশি দূর হয়তো এরকম একটা পক্ষে বসে আমরা কিছু মানুষ বক্তব্য রাখছি, আলোচনা করছি, এটা হয়তো ঠিকই, তার একটা প্রাসঙ্গিকতা আছে। কিন্তু সাধারণভাবে মানুষের কাছে আমি এটা বলছি না যে মানে একেবারে জনসাধারণ আমজনতার তাদের কথা বলছি, এমনিতেও ধরুন তরুণ প্রজন্মের যারা ছেলে মেয়ে তাদের কাছেও আছে, কিন্তু মার্কস সেভাবে আর আকর্ষণীয় নয়। অনেকের কাছে মনে হয় যে মার্কস যেসব নিয়ে ভেবেছিলেন সমাজতন্ত্র, সাম্যবাদ, এসব তো গেছে, সেসব তো পাঠ চলে গেছে, সুতরাং ও আর মার্কসের আর কি প্রাসঙ্গিক হয়েছে। তো যেটা এরা যে কথাটা বলছে, তারা বলছেন যে এর পেছনে একটা কারণ হচ্ছে মার্কসকে আমরা চিরকালই ব্যবহার করার চেষ্টা করছি। মানে এটাকে যেটা বলা হয় একটা ইনস্ট্রুমেন্টালিস্ট ইউজ অফ মার্কস, আমরা মার্কসকে ব্যবহার করছি। মার্কস কি সেটা বোঝার চাইতেও আমরা অনেক বেশি মনোযোগ দিয়েছি মার্কসকে কিভাবে ব্যবহার করা যায়, এবং সেই ব্যবহার করাটা কিসের জন্য না, প্রত্যেক বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, এরা তাদের নিজেদের স্বার্থে, নিজেদের প্রয়োজনে তারা মার্কসকে কাজে লাগিয়েছে। এবং মার্কস বেচারি তো অনেক কাল আগেই মারা গেছে, 1983 সালে। তাকে কি করে ব্যবহার হচ্ছে, সেটা মানে অপব্যবহার হচ্ছে না কি ব্যবহার হচ্ছে, সেটা মার্কসের পক্ষে এসে আর বলা সম্ভব। এখানে একটা ছোট্ট কথা আমার মনে পড়ছে, যে এরকম একটা মানে বলতে পারেন মানে ঠাট্টা মানে একটা সময় চালু ছিল, এবং সেটা সোভিয়েত ইউনিয়ন যখন মানে ছিল সেই সময়টা, মানে এটা সোভিয়েত ইউনিয়নে এরকম একটা যোগ ছিল, ঠাট্টা প্রচলিত ছিল, যে মার্কসের সম্ভবত আমার যতদূর মনে হচ্ছে মানে যোগটা বোধ হয় 1967-70 এরকম সময় যোগ, 70-এর দশকে যোগ। যোগটা হচ্ছে এই রকমের যে মার্কস তার মৃত্যুর মানে অনেকদিন পরে এরকম 70-এর দশকে তিনি একদিন সোভিয়েত ইউনিয়নে আবির্ভূত হয়েছেন, মাটি থেকে, কবর থেকে তিনি উঠে এসছেন একটু দেখার জন্য যে চারপাশে কি ঘটছে, তার নামকে ব্যবহার করে বা তার এই মার্কসিজম, এই ডক্টরিনটাকে ব্যবহার করে কি করা হচ্ছে। উনি খানিকক্ষণ চারপাশ দেখলেন, দেখে তিনি একটাই কথা বললেন যে বিশ্বের শ্রমজীবী মানুষ, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড, আই অ্যাপোলোজাইজ, এই বলেই তিনি আবার। আসলে ব্যাপারটা হচ্ছে ওই মানে মার্কসকে ব্যবহার করা হয়েছে নানা রকম ভাবে, কিন্তু সেই ব্যবহারটা যে কি ব্যবহার হলো, এবং ব্যবহার করতে গিয়েই আসল মার্কস থেকে কিন্তু হারিয়ে গেছে। তা এইবারে তাহলে প্রশ্ন উঠছে, এই যে আসল নকল মার্কস, এই যে ব্যাপারটা, তাহলে আসল মার্কসটা কি, এই জায়গাটাতে একটু আমি সময় নেব সামান্য, কারণ এইটা প্রায় অনেকের কাছে অজানা বিষয়টা। সেটা হচ্ছে আমি প্রথমেই বলবো যে আমরা যখন ধরুন ছাত্র ছিলাম, মানে আমরা যখন মার্কসের খুব উৎসাহী পাঠক ছিলাম, তখন মার্কস পড়তে গেলে যা পড়তে হতো আমাদের, বা যে খাটাখাটনি করতে হতো, আজকের দিনে মার্কসকে যদি পড়তে হয়, মানে পড়তে হয় বলতে আমি বলছি প্রকৃত অর্থেই যদি পড়তে হয়, বুঝতে, তাহলে কিন্তু আমাদের দায়টা অনেক গুণ বেড়ে গেছে। বেড়ে গেছে এই অর্থে, এই কারণে যে এখন এই গত ধরুন 10-15 বছর ধরে মার্কসের বহু কিছু, বহু লেখাপত্র, বহু ধরুন বলতে পারেন অপ্রকাশিত রচনা, পাণ্ডুলিপি, চিঠিপত্র,
খসড়া নোট বই এইগুলো এখন হাতে আসছে, এগুলো আগে আমরা কিছুই জানতাম না। এবং এই যে বিশাল কাজ, এটা প্রায় এই অধ্যায়টা প্র্যাকটিক্যালি আমাদের কাছে অজানা, কিন্তু এই যে আমরা জানি না, এটা আমাদের অপরাধ। অপরাধ এই অর্থে যে সত্যি আমরা জানবার চেষ্টাও করিনি, আমাদের জানানো হয়নি। এর সূত্রপাতটা এটা একটা আলাদা ইতিহাস, এটা একটা অন্য বিষয়, আমি তার ভেতরে ঢুকতে গেলে অনেক সময় চলে, খুব সংক্ষেপে বলছি যে সোভিয়েত ইউনিয়নে এই যখন রুশ বিপ্লব হয়ে গেল 1917 সালে, তার পরে প্রায় বিপ্লবের বোধহয় 1-1.5 বছরের মধ্যে লেনিন নিজে উদ্যোগ নিয়েছিলেন সোভিয়েত ইউনিয়নে একটা গবেষণা সংস্থা, গবেষণাগার তৈরি করা। সেটার নামই দেওয়া হয়েছিল ইনস্টিটিউট অফ মার্কসিজম, এবং এইটার দায়িত্ব উনি দিয়েছিলেন যাকে, তিনি একজন অতি প্রখ্যাত, তার নাম হয়তো এখানে কিন্তু জেনে থাকবেন, দাভিদ রিয়াজানভ। এই দাভিদ রিয়াজানভ তিনি ছিলেন অ্যাকচুয়ালি সোভিয়েত কমিউনিস্ট পার্টির সদস্য, কিন্তু একজন অসাধারণ মেধাবী মানুষ, যার কাজ ছিল, এটা বলতে পারেন তার শখ, এটাই তার প্যাশন, এটাই তার সব কিছু। এবং এই জন্যই লেনিন তাকে ডেকে নিয়ে এসেছিলেন, অনেকগুলো ভাষা তিনি জানতেন। তার দায়িত্বটা ছিল এই, লেনিন তাকে এইটাই দায়িত্ব দিয়েছিলেন যে আমাদের এখানে মার্কস এবং এঙ্গেলসের যত লেখাপত্র, পাণ্ডুলিপি, যা কিছু পৃথিবীর যেখানে যেখানে ছড়িয়ে আছে, এগুলোকে তুমি সংগ্রহ করে আমাদের এই ইনস্টিটিউটটাকে, এই সংগ্রহশালায় এগুলোকে আনবার, এগুলোকে পাঠ করার, এগুলো গবেষণা করার, এগুলো আলোচনা করার তুমি আছে। রিয়াজানভ এই দায়িত্বটা নিয়েছে, দায়িত্ব দিয়েছে। উনি প্রায় একক প্রচেষ্টায় ইনস্টিটিউট গড়ে তোলেন, কিন্তু তারপরের ইতিহাস খুবই ট্র্যাজিক। ওনাকে আমার যতদূর মনে করছে 31-32 সালে ওকে সরিয়ে দেওয়া হয়, কারণ উনি কর্তৃপক্ষের বিবাদবাদী হন, লেনিন ততদিনে মারা গেছেন। তারপরে সেই ইনস্টিটিউট, তারপরে ওকে 38 সালে ওনাকে শ্রেণীশত্রু চিহ্নিত করে ওকে খতম করে দেওয়া হয় স্টালিন জমানায়। সেটা অন্য ইতিহাস, আমি তার মধ্যে বলছি। কিন্তু যেটা বলার দরকার, উনি একটা প্রকল্প, এই প্রকল্পটা সম্পর্কে দু একটা কথা আপনাদের বলবো। এই প্রকল্পটাকে সংক্ষেপে বলা হয় মেগা। এটা একটা জার্মান শব্দ, মার্কস এঙ্গেলস গেসামটাউসগাবে। মার্কস এঙ্গেলস গেসামটাউসগাবের কথাটার মানে হচ্ছে মার্কস এঙ্গেলস কমপ্লিট ওয়ার্কস। এখন এই কমপ্লিট ওয়ার্কস বলতে যেটা মিন করা হচ্ছে, সেটা হচ্ছে তাদের নিজেদের যা কিছু তাদের, তার মধ্যে যদি একটা ছোট চিরকুটো থাকে, সেটা সমস্ত কিছু সংগ্রহ। এবং রিয়াজানভ সারা ইউরোপ ঘুরে এগুলো সব সংগ্রহ করছে। এবং এই নামটি, এই মেগা প্রকল্পে, এই মার্কস এঙ্গেলস গেসামটাউসগাবে এই প্রকল্পের অধীনে তারা রিয়াজানভের সময় গোটা 12-13টি খণ্ড বেরিয়েছে। সেই 12-13টি খণ্ডর পরে তারপরে তো তাদের এই কর্তৃত্ব বদল হলো, অধিকর্তা বদল হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তারপরে এই মেগা প্রকল্প যুদ্ধের পরে আপনারা জানেন জার্মানি ভাগ হয়ে গেল। পূর্ব জার্মানি এবং সোভিয়েত ইউনিয়ন, এই দুটো জায়গার সম্মিলিত উদ্যোগে এই মেগা প্রকল্পকে কন্টিনিউ করা। কিন্তু তারপরে আপনারা জানেন 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল। 1989 সালে বার্লিন ওয়ালের পতন, ইস্ট জার্মানি বলে আর কিছু রইল না, দুই জার্মানি একত্র হয়ে গেল। ফলে 1991 ফলে এই মেগা প্রকল্পটা একটা বিরাট প্রশ্ন চিহ্ন এসে। কিন্তু তারপরে সেটার ভেতরে আমি যাচ্ছি না, সেই বিরাট ইতিহাস। মোট কথা, এক কথায় যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে শেষ পর্যন্ত এই মেগা প্রকল্পটা, যেটা নাকি বাধাপ্রাপ্ত হয়েছিল নানা কারণে, সেটাকে আবার রিভাইভ করা হয়েছে। এবং এখন এই প্রকল্পটা চলছে
মোটামুটি জার্মানি, তারপরে জার্মানিতে বার্লিনের মতো, বার্লিন, আমস্টারডাম, এরকম কতগুলো দেশের সম্মিলিত জায়গা, সেখানকার মানে বলা যেতে পারে পৃথিবীর একেবারে অতি বিশিষ্ট পণ্ডিত, বিশিষ্ট মার্কস বেত্তারেরা, তাদের মানে সহযোগিতা এই মেগা প্রকল্প চলছে। এখন এই মেগা প্রকল্পে আপনারা এটা শুনলেই ব্যাপারটা মানে জিনিসটার গুরুত্বটা বুঝতে পারবেন। একটা সময় এটা হয়তো আপনারা অনেকে দেখেছেন, অনেকের বিশ্ববিদ্যালয় লাইব্রেরি তো আছে, এটা মার্কস এন্ড কালেক্টেড মার্কস ইংরেজিতে প্রকাশিত হয়েছে। এটা মোটামুটি 50টি খণ্ড ইংরেজিতে। এই ইংরেজি এডিশনটা হচ্ছে অরিজিনাল যে জার্মান এডিশন বেরিয়েছিল ইস্ট জার্মানি থেকে, তারই ইংরেজি ট্রান্সলেশন 50। মেগা প্রকল্পতে যে অনেকগুলো বেরোচ্ছে সেটা এখনো আনফিনিশ, এটা বলছে এটা কমপ্লিট করতে আরো 8-10 বছর লাগে। তাতে তাদের প্রজেক্টেড মানে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা মেগা প্রকল্পের ভলিউমের সংখ্যা হবে প্রায় 125। অর্থাৎ কিনা এই 50টি খণ্ডের বাইরে বহু কিছু রয়েছে যেগুলো এর ভিতরে থাকে। এবং এটার বৈশিষ্ট্য হচ্ছে এই রকমের, আমার কিছু কিছু মেগা ভলিউম দেখার আমার সুযোগ হয়েছিল, কিছু কিছু ইন্টারনেটেও পাওয়া যায় সেই ভলিউমটা। এবং এই তার ভেতরে আমি ঢুকছি না, এই রিয়াজনও এই ছকটা করে দিয়েছি, এই মেগা কিভাবে হবে, তার স্ট্রাকচার কিভাবে হবে, তার অ্যানোটেশন কিভাবে, সে এবারে ছক করে দিয়েছে। সেই ছকই চলছে, সেই 1920-21 সালে তৈরি করে। কিন্তু যেটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওটা কিন্তু আমরা যেটুকু পড়তে পারবো না এই জন্য যে ওটা হচ্ছে মার্কস ধরুন লিখছেন একটা কিছু, আমরা কি ভারতে ইংরেজিতে পড়ি, এবারে মার্কস এঙ্গেলস এটা দুজনেই কিন্তু বহু ভাষা লিখত। মার্কসের অনেক লেখা আছে ফ্রেঞ্চে, অনেক লেখা ইংরেজিতে, তো ইংরেজিতে অনেক লেখা আছে, জার্মান তো আছেই। মার্কস নিজে এনশিয়েন্ট গ্রিক জানতেন, ল্যাটিন ব্যবহার করেছেন, রাশিয়ান খুব ভালো শিখেছিলেন শেষ বয়সে। এখন ওদের অনেক লেখার মধ্যে কিন্তু কিছুটা হয়তো ফ্রেঞ্চ, কিছুটা হয়তো ইংলিশ, কিছুটা ঠিক যেভাবে উনি লিখেছেন ঠিক সেইভাবে আমরা অনেক কিছু করতে পারি। মার্জিনাল নোটস কিছুটা ফ্রেঞ্চ, কিছুটা ইংলিশ, কিছুটা জার্মান, কিছু একটা কোয়েশ্চেন ঠিক যেমন ছিল, অলমোস্ট একটা ফ্যাক্সিমিলি এডিশন। মেগা মানে ধরাটা খুব শক্ত, কিন্তু যেটা এরা বলছেন এই মেগার মাধ্যমে কিন্তু আমরা একটা নতুন মার্কসকে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা মার্কসের মাইন্ডটাকে বুঝতে পারছি, উনি কিভাবে ওর মাথাটা উনি মানে খেলত, সেখান থেকে আমরা মার্কসের একটা নতুন চেহারা পাচ্ছি, নতুন পরিচয় পাচ্ছি। সেই পরিচয়টা কি? এই যে বলা হচ্ছে মার্কসের প্রত্যাবর্তন, রিভিজিটিং মার্কস, তো কি অর্থে এই মার্কসের এই চেহারাটা কিন্তু আমাদের চলা যায়। অর্থাৎ এখানে মার্কসকে দেখা হচ্ছে মার্কসের মতো, মার্কস নিজে কিভাবে ভেবেছিলেন, কিভাবে চিন্তা করেছিলেন, তার মাইন্ডটা কিভাবে ডেভেলপ করেছে, এইটাকে ধরার চেষ্টা করা হচ্ছে যারা মেগা নিয়ে হাইলি স্পেশালাইজড, বুঝতেই পারছি। তো এর থেকে 3-4টে জিনিস বেরোচ্ছে যেটার সঙ্গে আমাদের এতকালের যে আন্ডারস্ট্যান্ডিং অফ মার্কস তার প্র্যাকটিক্যালি কোনো মিল নেই। তো সেই 4টে ব্যাপার কি? প্রথম যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে, এবং এইটাই আমি বলছি এই কারণে যে আমাদের এতদিনের মার্কসের যে ভাবনা তার সঙ্গে মানে তফাৎ হয়ে যাচ্ছে। এতদিনের মার্কসের ভাবনার মধ্যে একটা বলা হতো, একটা খুব মার্কসকে খুব গোল গোল করে দেখে, মার্কস এই কথা বলেছেন, এই কথা বলেছেন, এটাই বলেছেন, এবং সেটা হচ্ছে একটা সম্পূর্ণ মার্কস। মার্কস আমাদের কাছে A to Z সব সমস্যার সমাধান করে দিল। অর্থাৎ মার্কস হচ্ছেন ঈশ্বর, এবং মার্কসের মধ্যে সব আছে, পৃথিবীর সব সমস্যার সমাধান করে দিয়ে গেছে। মার্কস মানে এটা মানে মন্ত্রপাঠের মতো মার্কস পাঠ করলেই আমাদের সব সমস্যা। এটা এসছে ওই জায়গা থেকে, মানে মার্কসকে ব্যবহার করা। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মার্কস হচ্ছে একজন বহুমাত্রিক মার্কস, বহু দিকে তিনি ভেবেছেন, বহু জিনিস নিয়ে চিন্তা করেছেন, এবং তার সঙ্গে দ্বিতীয় যে বিষয়টা আসছে সেটা হচ্ছে একটা অসম্পূর্ণ মার্কস। ইজ ইনকনক্লুসিভ, ইজ ইনকমপ্লিট, ইজ আনফিনিশড।
বহু কিছুই তিনি ভেবেছেন, চিন্তা করেছেন, তার কিছু ইঙ্গিত পাচ্ছি, তার কিছু টুকরো টুকরো জিনিস পাচ্ছি, তার কিছু ফ্র্যাগমেন্টস পাচ্ছি, কিন্তু অনেক কিছু তিনি শেষ করে দিলেন। আমি একটা ছোট্ট উদাহরণ দেব, এটা হয়তো অনেকে জানেন। এই মার্কসের আলোচনা করতে গেলেই আমরা বারবার করে একটা কথা শব্দ ব্যবহার করি, ক্লাস স্ট্রাগল, হ্যান ত্যান কনসেপ্ট, মানে ক্লাসটা হচ্ছে মার্কসের ইস্যু। কেউ যদি এবার জিজ্ঞেস করেন, এটা খুব বেড়া প্রশ্ন, আচ্ছা মার্কস ক্লাস বলতে কি বুঝিয়েছে? কোথায় লেখা আছে মার্কস ক্লাস বলতে? হ্যাঁ আছে একটা জায়গা, মার্কসের ক্যাপিটাল এই মহাগ্রন্থের 3য় খণ্ডে একটি অধ্যায়ে একটা প্যারাগ্রাফে একটা ছোট্ট কয়েকটা লাইন, তারপরে আনফিনিশড, খানিকটা লিখে আনি। এই হচ্ছে ভাবছে ভাবছে ভাবছে। এখন এবারে যদি প্রশ্ন করেন যে এই আনফিনিশড ব্যাপারটা কি, এর দুটো দিক আছে। একটা দিক হচ্ছে এই মার্কসের এই মেগা দেখতে গিয়ে যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে একটা অসম্ভব অস্থির চিত্ত মানুষ, অসম্ভব অস্থির, চঞ্চল। কিরকম? আমি তার একটা দুটো উদাহরণ দিচ্ছি। উনি ক্যাপিটাল যখন লিখছেন, এখন এই তথ্যগুলো জানা যাচ্ছে। ক্যাপিটাল আমরা জানি 1867 সালে প্রথম খণ্ড ক্যাপিটালের প্রকাশিত, এবং সেটাকে আমরা মানে প্রায় ধর্মগ্রন্থের মতো ওটাকে পাঠ করা। আমরা অনেকেই জানি না এই ক্যাপিটাল 1867 সালে লেখার আগে উনি তার 6টা খসড়া করেছেন। একটা কেটেছেন, আবার লিখেছেন, আবার কেটেছেন, আবার লিখেছেন। এটা চলছে 1867 আগে। এবং সেখানে এই জায়গাটা একটু পরে আসছি, 1863-64 এরকম সময় দিয়ে ওনার একটা চ্যাপ্টার লিখে, লম্বা চ্যাপ্টার, চ্যাপ্টার 6, এটাকে বলা হয় আনপাবলিশড চ্যাপ্টার অফ মার্কসেস ক্যাপিটাল ভলিউম 1। আপনি যদি পাবলিশ যে ভলিউমটা আছে ক্যাপিটাল, সেখানে আপনি যদি সেখানে একটা চ্যাপ্টার 6 আছে, সেই চ্যাপ্টার 6 আর এই চ্যাপ্টার 6 দুটো কিন্তু এক না। এই চ্যাপ্টার 6 যেটা উনি 1863-64 লিখেছিলেন ক্যাপিটাল লেখার একটা ড্রাফট হিসেবে, ওটা লেখাই আছে ড্রাফট, সেটা কিন্তু পাবলিশড এর মতো ইনক্লুড করেন। কিন্তু অত্যন্ত মূল্যবান। কেন মূল্যবান আমি সেটা একটু বলছি, কিছু নেই। ফলে ওই ক্যাপিটাল পড়তে গেলে কিন্তু ওই ড্রাফটগুলোকে আপনাকে আসতে হবে, মানে ওই ড্রাফটগুলোর ভেতর দিয়ে কিন্তু মার্কসের মাইন্ডটা তৈরি হচ্ছে। এবং একটা অদ্ভুত ব্যাপার, উনি ক্যাপিটাল যখন লিখছেন, লিখতে লিখতে দেখা যাচ্ছে একই সঙ্গে উনি প্রচন্ডভাবে আগ্রহী হচ্ছেন তখনকার ডেভেলপমেন্টস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ওনার নোটবুক পাওয়া যায়, এই নোটবুকগুলো ভীষণ ইন্টারেস্টিং। তখন তার টাইপরাইটারও ছিল না, কম্পিউটারও ছিল না, সবই তো হাতে নেই। তো উনি বসে বসে এটা মার্কসও করছেন, এঙ্গেলসও করছেন, লেনিনেরও এই অভ্যেসটা ছিল, হয়তো ওইখান থেকেই পাওয়া অভ্যেসটা। সেটা হচ্ছে লাইব্রেরিতে যাচ্ছে, বই পড়ছে, নোটস দিচ্ছে। নোটস দিচ্ছে মানে সেই নোটসের দুটো দিক, একটা হচ্ছে পাতার পর পাতা ওখান থেকে আমরা একটা টোকাও, আমরা যেমন এককালে করি, যেমন জেরক্স ফেরক্স ছিল না, আমরা যে সময় লেখাপড়া করেছি, আমরা তো লাইব্রেরি থেকে ওখান থেকে হাতে লিখছে। এটা তো একটা দিক, হাতে লিখছে মানে টেক্সটটা, আর পাশে কমেন্টস করে যাচ্ছে। এই কমেন্টগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এইবারে দেখা যাচ্ছে উনি কি বই পড়ছেন, ক্যাপিটাল লিখতে লিখতে কিন্তু এই কাজটা করছেন একসঙ্গে। সেটা হচ্ছে জিওলজি, কেমিস্ট্রি। একটা বিশাল ম্যানুস্ক্রিপ্ট পাওয়া গেছে, ম্যাথমেটিক্যাল ম্যানুস্ক্রিপ্টস অফ মার্কস, প্রায় 750-800 পাতা, এটা পাবলিশড হয়েছে। তারপরে ধরুন ওই সময়কার এই যে এনভায়রনমেন্টের কথা বলছে, ভীষণ রকমের আগ্রহী, মানে ইম্প্যাক্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অন সয়েল, এই নিয়ে সব নোটস করেছে। আমি এগুলো খুব ছোট জাস্ট দু একটা উদাহরণ দিচ্ছি। তো ফলে একটা মানুষ কিন্তু এই বহুমাত্রিক বহুদিকে বিচরণ করছে, তারই মাঝখানে ক্যাপিটাল। এখন অনেকে এটা এইভাবে ইন্টারপ্রিট করছেন, আসলে উনি ক্যাপিটালিজমকে বোঝার চেষ্টা করছেন। ওই সময়কার সায়েন্স টেকনোলজি সবকিছু মিলিয়ে পৃথিবীতে পুঁজিবাদ কিভাবে তৈরি হচ্ছে, ইউরোপে কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, এই কি ইম্প্যাক্ট হতে পারে, এইসব ব্যাপার।
এটা এটা মানে একটা সম্ভাব্য কারণ। দ্বিতীয় আরেকটা যেটা কারণ হচ্ছে, সেটাই আমার মনে হয় ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ওর মাইন্ডে ছিল এরকমের যে উনি কিন্তু ইউরোপের যে সময়ের ভেতর তিনি যাচ্ছে, ইউরোপ তখন একটা অসম্ভব উত্তাল, রাজনৈতিকভাবে সামাজিকভাবে একটা প্রচন্ড উত্তাল একটা সময়, সদা পরিবর্তনশীল একটা সময়। এই পরিবর্তনটাকে উনি কিন্তু ধরার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে কোথায় কি ঘটছে, কোথায় কি না ঘটছে। এবং অনেকগুলো ভাষা জানতেন। যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে মোটামুটি 1800 ধরুন এই 60 দশকের শেষ পরিষ্কার দেখা যাচ্ছে মার্কসের চিঠিপত্রের ভিতরে, তার অন্যান্য জিনিসের ভিতরে একটা কথা বারবার উঠে আসছে যে ইউরোপে আর কিছু হবে না। ইউরোপে এখন হচ্ছে দ্য এজ অফ কাউন্টার রেভলিউশন, ইউরোপের সংগ্রামের দিন শেষ। মানে এই যে বলা হয় না মার্কসের ইউরোপ কেন্দ্রিকতা, এটা একেবারে উল্টো কথা। উনি পরিষ্কার ইউরোপকে খারিজ করে দিচ্ছে যে ইউরোপে শ্রমিক শ্রেণীর আন্দোলন, ইউরোপে আমি যেটা ভাবিছিলাম বিপ্লব, প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব পশ্চিম ইউরোপের কোনো শিল্পোন্নত দেশে হবে, এসব কিছুই হবে। আমাদের তাকাতে হবে কোন দিকে? প্রাচ্যের দিকে। এবং প্রাচ্য বলতে উনি তখন যেটার উপর ভীষণ গুরুত্ব ছিল সেটা হচ্ছে রাশিয়া। এইরকম একটা ইঙ্গিত আছে মার্কসের, কোনো একটা আমার এক্সাক্ট রেফারেন্স তাদের কাছে নেই, যেটা উনি বলছেন যে প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব হবে কিন্তু রাশিয়া। এবং এতটাই তিনি রাশিয়া সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করেছেন সেই সময়। একটা চিন্তা করুন সেই সময় কমিউনিকেশনের কি অবস্থা, মানে যতটুকু খবর পাচ্ছেন ওই কাগজপত্র আসছে, যেটুকু দেখছেন তা দেখছেন, এই দিয়ে এই খবর পাচ্ছেন। কিন্তু রাশিয়া এখন স্টাডি করতেছে, রাশিয়া শ্রমিক আন্দোলন, ধর্মঘট কি হচ্ছে না হচ্ছে, রাশিয়ার একটা বিপ্লবের একটা মানে তরঙ্গ রাশিয়াকে আঘাত করছে এবং রাশিয়া ভীষণভাবে ওইদিকে ঝুঁকছে, এটা উনি বুঝতেছেন। বুঝতে গিয়ে উনি কি করবেন, ওনার এই মোটামুটি 60-এর দশকের শেষ সময় থেকে উনি রুশ ভাষা শিখতে শুরু করেন। এবং এতটাই ভালো শিখেছিলেন মানে আয়ত্ত করেছিলেন। এবং আয়ত্ত করার উদ্দেশ্য একটাই ছিল, মূল রুশ ভাষায় যাতে রুশ পত্র পত্রিকায় পড়তে পারি, যাতে আমি রাশিয়াকে বুঝতে পারি। এবং মার্কসের মৃত্যুর পর যেটা জানা যায়, ওনার একটা রাশিয়ান লাইব্রেরি, রুশ ভাষা বইপত্র প্রচুর পত্র পত্রিকা বই পড়ছে। এবং সাম্প্রতিক কালের অনেকগুলো কাজ হয়েছে যাতে একেবারে অন্য কথা বলা হচ্ছে, যে মার্কস তার এই 60-এর দশকের শেষের পর থেকে মৃত্যু পর্যন্ত মার্কস একেবারে ঘুরে যাচ্ছে। প্রথম দিকে ছিল না এটা যে একেবারে অভিযোগটা যে একেবারে মিথ্যে তা না। মার্কসের গোড়ার দিকে কমিউনিস্ট ম্যানিফেস্টোর মধ্যে, বিশেষ করে ওই সময়কার লেখার মধ্যে মার্কসের একটা ইউরোপ কেন্দ্রিকতা ছিল, এটাকে উড়িয়ে দেয়। কিন্তু ইউরোপ কেন্দ্রিকতাটাই হচ্ছে মার্কসের একমাত্র তাগিদ। ওখান থেকে মার্কস যে সরে আসছে, এইটা কিন্তু একটু নজর দেওয়া। এই হচ্ছে আরেকটা কারণ। তো এরপরে আমি জাস্ট একটা দুটো কথা বলবো, সেটা হচ্ছে যে এবারে এই যে মার্কসকে ব্যবহার করা, মার্কসকে তার মতো করে মানে অর্থাৎ মার্কসকে আমরা আমাদের মতো করে কাজে লাগাবো, মার্কসকে মার্কসের মতো করে না পড়ে আমরা আমাদের চোখ দিয়ে মার্কসকে দেখি, এর একটা দুটো মানে এটার মধ্যে একটা সমস্যা আছে। সমস্যাটা বলেই আমি বক্তব্যটা আপনাদের কাছে ছেড়ে দেব। সমস্যাটা হচ্ছে এই যে আচ্ছা সত্যি সত্যি ভাবুন তো, মার্কস লেখাপত্র আছে, যেমন খুব বিখ্যাত মার্কসের ইকোনমিক এন্ড ফিলোসফিক্যাল ম্যানুস্ক্রিপ্টস অফ 1840, জার্মান আইডিওলজি, এরকম ধরনের মার্কসের ছোট হিস্টোরিক্যাল রাইটিং। এইসব লেখাগুলোকে মার্কসের দর্শনটা বা মার্কসের ভাবনা চিন্তাটা তো হচ্ছে সমাজটাকে পরিবর্তন করা, সমাজটাকে পাল্টানো, একটা বিপ্লবের দর্শন। এর মধ্যে তো কোনো ফাঁক নেই, মার্কস তো নিজেও সেইটাতে বিশ্বাস হয়।
তারই জন্য হচ্ছে এইগুলো সব এইসব লেখাপত্র। কিন্তু এইবার আপনারা ভাবুন, এইসব লেখাপত্র নিয়ে আপনি যদি ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক্যাল ম্যানুস্ক্রিপ্টস অফ 1844, যেটা একেবারে একটা দার্শনিক টেক্সট, জার্মান আইডিওলজি, একেবারে একটা দার্শনিক টেক্সট, এইসব বইপত্র নিয়ে আপনি যদি সাধারণ মানুষের কাছে, যাদেরকে দিয়ে আপনি বিপ্লব করবেন, তাদের কাছে নিয়ে যদি আপনি এইসব হাজির করেন, তো তারা তো পালাবে তারপর। কিছুই তো ওদের মাথায় দিবে কি ইকোনমিক জার্মান আইডিওলজি, হেগেল ফেগেল, কি তাহলে আপনি আপনি সাধারণ লোকের কাছে পৌঁছবেন কি? এটা তো সত্যি একটা প্রশ্ন। এখন এইটার জন্য মার্কসের একটা দাওয়াই ছিল, সেটা যে মানে উনি ভীষণভাবে বলে গেছেন তা, সেটা হচ্ছে কি না, খুব সহজ পদ্ধ ওয়েজ লেবার এন্ড ক্যাপিটাল বলে মার্কস একটা ছোট্ট, এটাকে বলতে পারেন ক্যাপিটালের সামার, সবাই মোটামুটি বুঝতে পারে। এবং এইরকম ধরনের পুস্তিকা বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টি, রেভলিউশনারি যেসব অর্গানাইজেশন, তারা এগুলো বিভিন্ন সময় প্রকাশ করেছে। সহজ বদ্ধ, সহজ পাচ্য পুস্তিকা। এই পুস্তিকার মাধ্যমে মার্কসকে সাধারণ মানুষের কাছে, মার্কসের মূল কথাগুলো, ক্যাপিটালের মূল কথাটা কি, সারপ্লাস ভ্যালু মানিটা কি, এইসব কথাগুলো গোল গোল করে বুঝিয়ে। তো মুশকিলটা হচ্ছে এই গোল গোল করে বুঝিয়ে দেওয়াটা তো ভীষণ দরকার, খুব জরুরি। কিন্তু আপনি যদি এই গোল গোল করে বুঝিয়ে দেওয়ার মধ্যেই নিজেকে আপনি আবদ্ধ রাখেন, এবং এই গোল গোল করে বুঝিয়ে দেওয়াটাকেই যদি আরেকটু সফিস্টিকেটেড লেভেলে গিয়ে ওটাকে এক ধরনের, যেটাকে বাংলা হয়, মানে আমি যদি বলি যে মার্কসকে কেতাববন্দি করা, ম্যানুয়ালাইজড মার্কসিজম, এই ম্যানুয়ালাইজড মার্কসিজম ব্যাপারটা, এইটাই কিন্তু হয়ে দাঁড়ালো প্র্যাকটিস অফ মার্কসিজম। এইটাই কিন্তু হয়ে দাঁড়ালো যেটা বলছিলাম যে মার্কসকে ব্যবহার করা। আমি তার ছোট একটা দুটো শুধু উদাহরণ দিচ্ছি আপনার কাছে। সেটা হচ্ছে এই 1921 সালটাকে, তখন সোভিয়েত ইউনিয়নের তরফ থেকে, সোভিয়েত কমিউনিস্ট পার্টির তরফ থেকে যেসব প্রচুর পুস্তিকা, প্রচার পুস্তিকা সব বার করা হয়েছে, এগুলো ছিল সবই এক ধরনের মার্কসিজমটাকে গোল গোল করে বুঝি। মার্কসিজম মানে আপনি দেখবেন ওই সময়কার যেসব, ওই সময় কেন, তার পরবর্তীকালে ওই একই পদ্ধতি চলেছে। মার্কসিজমের যেসব বই বেরোত, সেগুলো হচ্ছে কতগুলো একটা ছক করে দেওয়া, ডায়ালেকটিক্যাল লিটারেচার, হিস্টোরিক্যাল লিটারেচার, এরপরে এই, তারপরে এই, এরপরে এই, একটা ছক। সব ছকটা কিন্তু চলছে মার্কসের না, কিন্তু আপনার পড়ে মনে হবে মার্কসের একটা ছক করে দিয়েছে। মার্কস কিন্তু কোথাও এরকম কোনো ছক ব্লুপ্রিন্ট করে দিন, কোথাও নেই। বললাম মার্কসের মাইন্ডটা ছিল অ্যাবসলিউটলি ওপেন। উনি কোথাও এই যে মার্কসকে একটা ছকের মধ্যে নিয়ে আসা, তাকে একটা ছক বন্দি করে দেওয়া, তাকে কিতাব বন্দি করে দেওয়া, এইটার ফলে কিন্তু মার্কস আসলে কি ভেবেছে, মানে মার্কসের যে ওপেননেসটা, অর্থাৎ এই যে সময় পাল্টাচ্ছে আমিও পাল্টাচ্ছি, এবং এইখান থেকে আসছে কিন্তু মার্কসের ওই ওই রেস্টলেস মাইন্ড। আমি একটা ঘটনা বলছি আপনাদের কাছে, এই থেকে তার মাইন্ড, আমরা তো মাইন্ডটাকে কখনো বোঝার চেষ্টা করি। একটা ছোট্ট ঘটনা বলছি, মার্কসের মেয়ের সেই লরা, সেই লরা মার্কসের একটা এ পাওয়া গেছে, মানে তার উপরে, তার সবটা পাওয়া যায় না, কিছু বোধ হয় অটোবায়োগ্রাফিক্যাল ম্যানুস্ক্রিপ্ট নিয়ে একজন একটা বই লিখতে, মার্কস মেয়ের একটা বায়োগ্রাফি। তো তাতে এইটুকু একটা ঘটনা পাওয়া যাচ্ছে যে মার্কস তখন লন্ডনে, লন্ডনে তো সেই জীবনটা তো লন্ডনে জীবনে একটা বড় অংশই তো ঘুরে কাটে। তো তার মেয়ে ডেসক্রাইব করছে যে আমি আমাদের পাশের ঘরে বাবা রয়েছেন, বাবা সারা রাত্রি, আমরা টের পাচ্ছি বাবা সারা রাত্রি ঘরে পায়চারি করছে, আর মাঝে মাঝে বুঝতে পারছি উনি লিখতে বসছে, তা আমরা তার বাবাকে ডিস্টার্ব করছি না। তো পরের দিন সকালবেলা বাবার সঙ্গে আমাদের দেখা হলো। তো বাবাকে জিজ্ঞেস করলাম যে, বাবাকে খুব উদ্ভ্রান্তের মধ্যে থাকছে। তো দেখলাম বাবার সামনে, আমাদের সামনে ঘটনাটা একতারা কাগজ লিখেছে সারা রাত। তারপরেই আমাদের সামনেই বাবা, আমি যখন বললাম যে তুমি তো অনেক লিখেছো, তো বাবা আমাদের সামনে সমস্ত কাগজগুলো ছিল। তখন এটা তুমি কি করলে? বলছে কিচ্ছু হয়, কিচ্ছু বুঝতে পারছি না।
মানে এই যে বুঝতে পারছি না, এইটাই হচ্ছে ইনকমপ্লিট মার্কস। কিন্তু আমরা কিন্তু মার্কসকে কমপ্লিট করি, এই গোলমালটা হয়ে গেছে কিন্তু এই জায়গাতে। এইখানেই এই ইনস্ট্রুমেন্টালিস্ট ইউজ অফ মার্কস হয়ে গেছে। যে মার্কসের আর এইখানেই বলা হচ্ছে যে মার্কসে ফিরে যাওয়ার যে জায়গা, সেটা ফিরে যাওয়া মানে হচ্ছে ওই মাইন্ডটা। তাহলেই কিন্তু আপনি অনেকগুলো উত্তর পেয়ে যাবেন। যে আপনি কোনো জায়গাতে ওরকম একটা ডগম্যাটিক, একটা স্টিরিওটাইপ আন্ডারস্ট্যান্ডিং, যে ওইটা দিয়ে মানে মার্কসকে চালানো যাবে, মানে বাজারে মার্কসকে চালাতে হবে, এই 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 যে আমাদের একটা মানসিকতা। এখন এটা তো আপনি কোনো রাজনৈতিক দলের কাছে গিয়ে সব কথা বলতে গেলে দেরে মারতে বোঝা যাবে না। এইটা এসেছে কিন্তু এই মেগা প্রকল্পের সুযোগ পাওয়া যাচ্ছে। আর শেষ করছি আমি জাস্ট দুটো তিনটে কথা বলি, আরো হয়তো অনেক কিছু বলা যেত কিন্তু সেটা তো সম্ভব নয় বলা। জাস্ট ছোট ছোট একটা দুটো কথা বলেছে। সেটা একটা কথা হচ্ছে যে এই যে মার্কস আসলে কি, আর মার্কসকে ব্যাখ্যা করে কোন জায়গাটা নিয়ে আসা, এই যে ইন্টারপ্রিটেড মার্কস and what Marx really said, এই দুটোর মধ্যে কিন্তু বিরাট তফাৎ রয়েছে। আমরা কিন্তু মার্কসকে দেখছি as interpreted by others। মার্কস তো নিজেকে কখনো ব্যাখ্যা করে জানি যে আমি বলতে চেয়েছি, মার্কসকে পরবর্তীকালে ইন্টারপ্রিট করতে আমরা সেই ইন্টারপ্রিটারের চোখ দিয়ে মার্কস দেখছি। এবং এখানে একটা কথা বলা দরকার, জাস্ট উদাহরণ হিসেবে বলছি, বিশদ ব্যাখ্যার করতে যাচ্ছি। যেমন এঙ্গেলস, মার্কসের সারা জীবনে, এখন মার্কসের বহু কিছু এঙ্গেলসের দায়িত্ব ছিল সম্পাদনা করা। এখন এখানে 1845 সালে আপনারা যারা দর্শনের মানুষ আছেন অনেকেই সেটা সঙ্গে পরিচিত, একটা ছোট্ট সন্দর্ভ যেটাকে বলা হয় থিসিস অন ফায়ারবার্গ, 1845, যার মধ্যে সেই 11 theses of Feuerbach লেখা আছে, the philosophers have so far interpreted the world, the point however is to change it। এখন যেটা জানা যাচ্ছে, 1845 সালে মার্কসের যে অরিজিনাল যে থিসিসটা ছিল, thesis of Feuerbach, ওই কটা পয়েন্ট, 14টা কটা পয়েন্ট, আর আমরা যে টেক্সটটা হাতে পাই এখন, সেটা কিন্তু এখন এই টেক্সটটা 1888 সালে এঙ্গেলস এডিট করে টেক্সটটা বার করেছে। এবং এডিট করতে গিয়ে দেখা যাচ্ছে পরিষ্কার, এখন দুটো টেক্সটের পাশাপাশি মেলাল দেখা যাচ্ছে, এঙ্গেলসের ওখানে অনেক সম্মিলিত হয়েছে। আপনি ওটাকে আর মার্কসের টেক্সট বলে চালাতে পারেন, কিন্তু আমরা জানি ওটাই হচ্ছে মার্কসের টেক্সট। এবং এমন এমন শব্দ সেখানে ঢুকে গেছে যেটা কিন্তু একটু সমস্যা তৈরি। এটা বোঝা যাচ্ছে মার্কস কিন্তু এইভাবে ভাবেন, একটা শব্দের যোগ বিয়োগ এমন ভাবে হয়েছে আপনার কিন্তু ব্যঞ্জনাটা পাল্টে যাচ্ছে। এটা একটা কথা। দ্বিতীয় একটা কথা বলেই শেষ করছি, লেনিন একটা কথা বলতেন, এবং একটা কথা মনে রাখবেন, লেনিন মারা গেছে 1924 সালে। 22 সাল থেকে তো উনি প্রায় অসুস্থ, খুবই অসুস্থ। লেনিন যেটুকু মার্কস পড়েছিলেন বা যেটুকু তার পড়ার সুযোগ হয়েছিল, তখন কিন্তু মার্কসের বহু কিছুই অনাবিষ্কৃত ছিল, জানাই ছিল। কিন্তু যেটুকু তিনি পড়েছিলেন, যেটুকু তিনি জানতেন, আর লেনিন পড়েছিলেন একেবারে অরিজিনাল জার্মান, তো সেখানে লেনিনের একটা কথা পাওয়া যায়, বলতেন যে আমার যখন খুব সংকট হয়, আমার যখন অত্যন্ত জটিল যে সমস্যার মধ্যে আমি পড়ি, তখন আমি নিভৃতে আমি মার্কসের সঙ্গে পরামর্শ করি। এখন এই নিভৃতে মার্কসের সঙ্গে পরামর্শ করি কথাটার মানে কি? তার মানে উনি কিন্তু মার্কস ইন অরিজিনাল ওই সময় যা অ্যাভেলেবল ছিল, এইটাই উনি ধরার চেষ্টা করছে। মার্কসকে কি করে পরবর্তীকালে কারা ব্যাখ্যা করলো না তাকে ইন অরিজিনাল করার চেষ্টা করছে। সেই জন্য আমি শেষ কথা বলবো এই বলে, ঋত্বিক ঘটকের বিখ্যাত কথা আপনারা সবাই জানেন, যে ভাবা প্র্যাকটিস করে। তো মার্কসকে নিয়ে ভাবাটা ওদের মধ্যে প্র্যাকটিস করে, সেটা যদি করতে পারি তাহলে হয়তো খানিকটা মানে মার্কসের কাছাকাছি আসতে পারি। মার্কস আমাদের থেকে অনেক দূরে সরে গেছে, তার আমরাই তাকে দূরে সরে দিয়েছি। তার কাছে আনতে গেলে একটু যদি ভাবাটা প্র্যাকটিস করি তাহলে
আনন্দ গ্রুপ অফ কন্টেম্পোরারি স্টাডিজ, যেটা আজকের যে আমাদের শান্তকালীন সভা, সেটা আমাদের আজকের মতন এখানেই শেষ হলো।